স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছেন তোফায়েল আহমেদ। এবার ঈদের আগে পরে মিলিয়ে গত 10 দিনে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কম বেশি 250 শতাধিক। দেশে যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই তা যেন ঈদযাত্রায় বারবার প্রমাণ হয়। সরকারের নানা প্রচেষ্টাও ঈদযাত্রাকে নিরাপদ করতে পারেনি। শুধু ঈদযাত্রাই নয়, প্রতিবছর বাংলাদেশে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি। এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন পরিবহন বিশেষজ্ঞ এবং ডিটিসিএ ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির সাবেক নির্বাহী পরিচালক ডক্টর SM সালেউদ্দিন এবং মাল্টিমিডিয়া চর্চা.com-এর সম্পাদক সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। শুরুতে সালে ভাই আপনার কাছে আসি। এবার ঈদযাত্রা অতীতের ঈদযাত্রাগুলোর তুলনাও কেন যেন একটু বেশি ভয়াবহ মনে হচ্ছে। ছুটির সময় বাড়িয়ে, মানে আগে তো ছুটি কম পাওয়া যেত, এখন তো গত অন্তর্বর্তী সরকারের সময়, এখন বিএনপি সরকারের সময় বিভিন্ন সুযোগ চেষ্টা করা হয়েছে ঈদের ছুটি যেন মানে একটু বড় করা যায়, যাতে নির্বিঘ্নে মানুষ বাড়িতে যেতে পারে এবং আসতে পারে। কিন্তু তারপরও মানে এই যে দুর্ঘটনার যে ঘনঘটা বা দুর্ঘটনার প্রবণতা, এটা রোধ করা গেল না কেন? মানে অবস্থার উন্নতি হচ্ছে না কেন? কিছু মেজার তো নেওয়া হচ্ছে তারপরও। আপনাকে ধন্যবাদ। আমি আসলে সত্যিকার অর্থে আমি নিজেও খুব চিন্তা করছিলাম গত 2 দিনে যে এত দুর্ঘটনা বাড়ার পিছনে কারণগুলো কি। দুর্ঘটনা বাড়তে পারে কারণ আমার রাস্তার যাত্রী বেড়ে গেছে, গাড়ির সংখ্যা বেড়ে গেছে এবং আপনার মানুষের ট্রিপ সংখ্যাও বেড়ে গেছে। দুর্ঘটনা তুলনামূলকভাবে আপনার হয়তো বাড়তে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে 15-16 দিনের ভিতরে আপনার 200, 250, 300 দুর্ঘটনা ঘটে যাবে। এটার পেছনে সবচেয়ে আমাদের দৃষ্টিতে রাস্তাঘাটগুলো কিন্তু অনেক অনেক চওড়া হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি এই দুর্ঘটনার জন্য দায়ী করব মেইনলি আমাদের 3টা জিনিসকে আমি দায়ী করব। একটা হলো, প্রথমত হলো চালকের সত্যিকার অর্থে তার যে চালক হবার যে বৈধ চালকের সংকট, হ্যাঁ, মানে বৈধ এবং এক্সপার্ট বৈধ এবং অনভিজ্ঞ চালকের সংকট। 2 নম্বর হলো গাড়ির টেকনিক্যাল আপনার কারণ, মানে আপনারা দেখবেন কারিগরি ত্রুটি। আপনি দেখবেন যে রাস্তার ভিতরে আপনার এমন কোনো মানে ধরনের বাস নাই যেগুলোর ভিতরে আপনার ধরেন আপনার এগুলো রাস্তায় চলাচল উপযোগী। ম্যাক্সিমাম এইরকম অবস্থায় আপনার সব গাড়ি রাস্তায় ছেড়ে দিয়েছে মানুষের আপনার চাহিদার ভিত্তিতে। কোনো মান নিয়ন্ত্রণ করা হয় না এইটা। আর 3 নম্বর হলো যে আপনার চালক এবং প্যাসেঞ্জারদের ভিতরে আপনার একটা অবৈধ এক ধরনের আপনার তর্কের সৃষ্টি হয়। যদি আপনারা যাতায়াত করেন এই সকল বাসগুলোতে, আপনি দেখবেন প্যাসেঞ্জাররা শুধু কেবল চেষ্টা করে যে গাড়িগুলো তাড়াতাড়ি চালানোর জন্য। তো এই 3টা আছে। আরেকটা তো আছে আপনার ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তাদের যে আপনার দায়িত্ব, সেই দায়িত্বগুলো তারা যথাযথভাবে করে না, এটা আমি সরাসরি বলবো। সেটা আমরা কারণগুলো বুঝলাম, কিন্তু হ্যাঁ, আরেকটা হলো রোড সিগন্যাল সিস্টেমের সাংঘাতিক আমাদের দেশে দুর্বলতা আর কি। এই জিনিসগুলো আছে। এবং সংস্কার সব জায়গায় হয়, এখানে কেন সংস্কার হয় না আপনার কি মনে হয়? সংস্কার না হওয়ার পিছনে কারণ হলো যে আমি মনে করি যে এই যে আমাদের ট্রান্সপোর্ট সেক্টরটা, আমি তো প্রায় 40 বছর যাবত এই ট্রান্সপোর্ট সেক্টরের সাথে জড়িত। আমাদের এই ট্রান্সপোর্ট সেক্টরটার প্রতি কিন্তু সবারই সত্যিকার অর্থে মনোযোগ খুব কম। আপনার সরকার বলেন এবং আপনার প্রাইভেট ওনার্স যারা গাড়ি চালাচ্ছেন তাদের কথা বলেন, এবং আমি বলবো যে যাত্রী সাধারণেরও কিন্তু অনেকটা দায়িত্ব আছে। আমি একটা কথা আপনাকে বলি, প্রত্যেকটা ড্রাইভার কিন্তু 6 ডাইমেনশনে তার শরীরটা কাজ করে। একটা ড্রাইভার যখন তার স্টিয়ারিংয়ের সাথে বসে থাকে, সে সামনে, ডাইনে, পিছনে, উপরে, তার নিচে, এই সবগুলো সেন্সেই কিন্তু তার ব্রেনটা কাজ করে। তো এখন ধরেন যখন একটা গাড়ি চলে, তখন পিছনে যে প্যাসেঞ্জারদের কিন্তু একটা বিরাট দায়িত্ব রয়েছে। তারা ওখানে গান বাজনা এইটা সেটা করে নানান ধরনের আলোচনা ঝগড়া, এগুলোও কিন্তু অনেকটা
ই করে আর কি, আপনার কি বলে, এটা ত্বরান্বিত করে এই ধরনের ঘটনা। আমরা পরে আসার পর রাষ্ট্রের কি দায়িত্ব আছে সেটা একটু আপনার কাছে পরে শুনবো, আমরা আসছি। তার আগে জনাব সোহরাব হাসান, না আমরা দেখলাম যে এই আলোচনা আসছে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হচ্ছে দুর্ঘটনা যেমন বাড়ছে। দুটো উদাহরণ, যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা প্রতিদিন দেখি অসংখ্য গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, এটাও একটা সুপ্রশস্ত সড়ক, এখানেও দুর্ঘটনা প্রচুর ঘটে। কিন্তু সড়ক যোগাযোগ বা রাস্তা উন্নত হচ্ছে, তারপর মানে দুর্ঘটনা কেন বাড়ছে আপনার কি মনে হয়? ধন্যবাদ। সাধারণ জনগণের খুব জানার একটা কৌতূহল। ধন্যবাদ ভাইকে, শুভেচ্ছা। কিন্তু বিশেষজ্ঞ দৃষ্টিতে বলবেন, এবং এর সাথে দীর্ঘদিন 35 বছর ধরে, না 40 বছর এই অভিজ্ঞতা তার। আমরা একজন নাগরিক হিসেবে দেখি যে সড়ক পথে এই যে মৃত্যুর মিছিল প্রতি ঈদে এবং প্রতিদিন, ঈদে তো এই কয়েকদিনে 250 মানুষ, অন্যান্য সময়ও যে কম হয় তা না, অন্যান্য সময় হয়। এর মধ্যে অনেকগুলো কারণ: সড়ক নির্মাণের ত্রুটি, যানবাহনের ত্রুটি, চালকের বেপরোয়া আচরণ, যাত্রীদের অসহিষ্ণুতা। অনেক সময় যাত্রীরাও কিন্তু চালককে জোরে মানে দ্রুত তাগিদ দেন। আরেকটা হচ্ছে যে যাদের তদারক করার কথা তারা তদারকের কাজটা করেন না, যেটা আইন শৃঙ্খলা বাহিনী, হাইওয়ে পুলিশ ইত্যাদি, বিআরটি। আর হচ্ছে যে আমরা একজন মানুষ, যে কথাটা বলা হয় যে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, কিন্তু আমাদের মধ্যে এরকম মানসিকতা যে সময়ের মূল্যই বেশি, আর জীবন তুচ্ছ, সময়ের মূল্যই বেশি, যে কোনোভাবে দ্রুত পৌঁছাতেই হবে, এই বিশেষ করে চালকদের মধ্যে। সে কারণে তারা ওভারলোড থাকে, কিন্তু ওভারলোড থাকে। আরেকটি যে বিষয়টি আলোচনা হয়নি, এরা চালকদের এক ধরনের মানবতার জীবনযাপন। একজন গাড়ির চালককে যে সময় দেওয়া দরকার, তার বিশ্রামের বিশ্রাম দেওয়া দরকার, সেই বিশ্রামের সময়টা পান না। আমরা অতীতে দেখেছি 18 ঘন্টা এক নাগারে গাড়ি চালিয়েছে এবং দুর্ঘটনাও ঘটেছে। আপনি হাইওয়ের কথা বললেন, হাইওয়ে তো এই যে ওখানেও তো সীমা, কী বলে, গতিসীমা আছে, কিন্তু গতিসীমা মানেন না। আর সাম্প্রতিককালে যেটা, এবারে ঈদের সময় হয় মোটর বাইক চাপা দেওয়া, অথবা বাস বা ট্রাক দিয়ে গাড়ি চাপা দেওয়া, ছোট যান মানে বড় যান ছোট যানকে চাপা দেওয়া, এজন্য দুর্ঘটনা অনেক বেশি, মৃত্যুর সংখ্যা অনেক বেশি। আরেকটি সড়কের সাথে এই যে দৌড় দিয়ে যা হলো, এখন এবার মানে কয়েক বছর ধরে পদ্মা সেতু হওয়ায় হয়তো ওখানে চাপ কম, না হলে তো আমরা দেখছি মাইলের পর মাইল ওখানে জ্যাম থাকতো, এবং ঘন্টার পর ঘন্টা এরা দাঁড়িয়ে থাকেন, মানে বা বাঁচে। আর আমাদের এটুক যে সচেতনতা হলো না, যে একটা বাস যখন পল্টনে থামবে, যখন ফেরিতে উঠবে, তখন যাত্রীদের সবাই নেমে যাওয়া উচিত। এমনকি ঢাকা শহরে আমি তো দেখছি যে সিএনজি যে বিপজ্জনক বা সিএনজি ঝুঁকিপূর্ণ, যখন গ্যাস নিচ্ছে তখন যাত্রীরা বসে থাকছে। মানে সচেতনতার অভাব এবং বেপরোয়া যান, ত্রুটিপূর্ণ যান এবং শৃঙ্খলা কোথাও নেই। যেমন ধরেন ঢাকা শহরে গুলশান বনানী, এই যে হাতের ঝিল থেকে যে গুলশান পর্যন্ত, গুলশান না এই পর্যন্ত বোধহয়, এটি নয়াবাজার পর্যন্ত, না নতুন বাজার পর্যন্ত, এই বাসটি কী করে শৃঙ্খলার সঙ্গে চলে এবং ঠিক সময়ে সেখানে যাত্রা শুরু করে। যাত্রীরা আপনার লাইন দিয়ে টিকিট করে বাসে উঠেন। অন্য জায়গায় কেন আমরা করতে পারলাম না? এটি তো 15-20 বছর হয়ে গেছে, কিন্তু অন্যরা অন্য জায়গায় করে না। আরেকটি হচ্ছে যে মাস্তানি, চাঁদাবাজি। আমরা চাঁদাবাজির আলোচনা আসবো পরে, সেটাও একটা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কর্তৃপক্ষ বা সরকারের এই যে উদাসীনতা এবং একজন দায়িত্বহীন কথাবার্তা। এবারে ঈদের আগে দেখলেন যে আমাদের মন্ত্রী
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী কী ভাষায় কথা বলে? মনে হচ্ছে যে এবারে কোনো দুর্ঘটনা ঘটবে না, এবার প্রায় বিনা পয়সায় সব যাত্রী বাড়িতে চলে যাচ্ছেন, মানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় যাচ্ছেন। মানে এখন এরা, আমি জানি না যে তিনি আমাদের সাথে টকশো করেছেন, এখন মন্ত্রী কি বলে টেবিলের ওপাশে বসে তিনি কি সমস্যাগুলো দেখেন না? মানে বাংলাদেশে কোনো পরিবহন মালিক নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেবেন এটা তো কল্পনা করা যায়, এটা কেউ বিশ্বাস করবে? কিন্তু তারপরও তিনি বলে যাচ্ছেন এবং বলছেন, এবং এটা এক ধরনের মানে হাস্যরস তৈরি করছে। ধন্যবাদ সরোজ হোসেন। আমরা আরো আলোচনা করবো বিরতির পর এসে। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। বিরতি যাওয়ার আগে সোহরাব আসাদ বলছিলেন যে সড়ক ও যোগাযোগ মন্ত্রী যা বলেছেন ইজ্জতটা নিয়ে, তা আসলে বাস্তবের সাথে কতটা অমিল বা ফারাক ছিল। তো এ প্রসঙ্গে ডক্টর সালেউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে আমাদের সড়ক পরিবহন, নৌ এবং রেল তিনটি মন্ত্রণালয় সামলাচ্ছে একজন মন্ত্রী পদমর্যাদার, দুজন প্রতিমন্ত্রী পদমর্যাদার। তো আপনি একজন টেকনিক্যাল পার্সন, আপনি তাদের পারফরমেন্স হয়তো এত অল্প সময় মূল্যায়ন করা যাবে না, কিন্তু দায়িত্বশীল পদ বা শীর্ষ পদে তো তারাই আছেন ইজ্জতটাকে নির্বিঘ্ন করতে, সরকারের আমলারা ছাড়াও। তো এ ধরনের নিয়োগ বা যারা দায়িত্ব পালন করছেন তাদের কাছ থেকে আসলে কতটা বিশেষায়িত সেবা, যেহেতু এগুলো একটা বিশেষায়িত সেক্টর, বিশেষায়িত সেবা বা জ্ঞান বা উন্নতি কতটা পাওয়া যাবে? দেখুন, এটা আসলে তিনটাই আপনার, যদিও যোগাযোগ ব্যবস্থা, কিন্তু তিনটাই কিন্তু তিন ধরনের। রেলওয়েকে সড়কের সাথে মিশানো যাবে না, আলাদা মন্ত্রণালয় করেছে না, আমি বলি না আলাদা মন্ত্রণালয়, কিন্তু মন্ত্রী আলাদা আলাদাই তিনজন থাকা উচিত ছিল, কারণ তিনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার মিনিস্ট্রি। এখন আপনি যদি ধরেন নদীপথ, নৌ যাতায়াত, রেল এবং সড়ক সবগুলা যদি একজনের আন্ডারে রাখা হয়, তাহলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তার জন্য। আমরা এখনও বলতে পারি না, হয়তো উনি ওনার স্বাস্থ্য এবং ওনার জ্ঞানের গভীরতা দিয়ে উনি হয়তো এটা প্রমাণ করবে যে উনি পারবেন, এটা হতে পারে, কারণ আমরা এত তাড়াতাড়ি মূল্যায়ন করতে পারবো না। তবে আমি মনে করি যে এই মন্ত্রণালয়গুলো, বিশেষ করে আপনার নদীপথের যে যাত্রা, এটার সাথে এই স্থলপথের যাত্রার অনেকগুলো আছে, আপনার ডিফারেন্স আছে ইন ভেরিয়াস অ্যাসপেক্টস। তবে ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য এই তিনটারই ইন্টিগ্রেশনের দরকার আছে। কোন ইন্টিগ্রেশন আছে আপনি দেখে মনে হচ্ছে? আমি তো মনে হয় যে এই আমাদের এটার অভাব আছে। আচ্ছা, এটার অভাব আছে। আপনি দেখেন যে এই ঘটনাটা ঘটলো সেই দিন আপনার আমাদের একটা যে বাস চলে গেল, নদীর নিচে চলে গেল। আপনার এইখানে জানি না তদন্তে টোটালি কি আসবে, কিন্তু আমার কাছে তো ড্রাইভারটাও কিন্তু মারা গেছে, এবং আপনারা দেখছেন যে এটা ওই ফেরিটা নাকি আপনার অলরেডি ছেড়ে চলে যাচ্ছিল, যার জন্য গাড়িটা পড়ে গেছে। তো এখন এই যে জিনিসগুলো কিন্তু আপনার খুব সিরিয়াসলি ইট শুড বি টেকেন আপ, এবং খুব দ্রুত পাবলিককে জানাতে হবে হোয়াই ইট হ্যাপেন্ড। আদারওয়াইজ কিন্তু মন্ত্রণালয়কে আপনার সমস্ত দায় দায়িত্ব নিতে হবে, তার কারণ এতগুলো লোক মারা গেছে এবং এত বড় একটা ঘটনা ঘটছে যেটা অলরেডি সারা বিশ্বে আলোচিত হইতেছে। আপনি যদি দেখেন এই টিভিগুলো, আপনি দেখবেন যে এইটা নিয়ে আলোচনা হচ্ছে। ধন্যবাদ ডক্টর সালেউদ্দিন। সোহরাব হাসান, জাস্ট একটু প্রাসঙ্গিক উল্লেখ করার জন্য, এই যেই ঘটনা দলিতদিয়ায় ঘটলো, এরকম ফেরিঘাটে দুর্ঘটনা কিন্তু নতুন না, অনেক ঘটেছে, এবং দু একজন বিখ্যাত ব্যক্তিও মারা গেছেন, যেমন চলচ্চিত্রকার আলমগীর কবির বা সাংবাদিক মোনাজাত উদ্দিন, এরকম ফেরিঘাটে বা এরকম জায়গায় দুর্ঘটনা হয়েছে। তা আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে অননুমোদিত যানবাহন, সারা দেশে অনুমোদিত যানবাহনের চেয়ে মনে হচ্ছে অনুমোদিত, যেটা আপনি আপনার কথায় আগের বার বলছিলেন যে ছোট যানবাহন, এই ছোট যানবাহনের অনেকগুলোই তো অননুমোদিত, বিশেষ করে লেগুনা, তারপর স্যালো মেশিন দিয়ে যে গাড়িগুলো চালানো যায়, এগুলো শুধু কথার প্রসঙ্গে মন্ত্রীদের আসে, কিন্তু নিয়ন্ত্রণের কোনো চেষ্টা নেই। আপনার গোড়া থেকে শুরু করি যে সরকারের ব্যবস্থাপনায় কোথায় ত্রুটি আছে আপনি মনে করেন? আমাদের রাজনীতিকরা তো রাজপথে যতটা সোচ্চার, যতটা সফল আন্দোলন সংগ্রামে,
সরকার পরিচালনায় ততটাই ব্যর্থ আমরা প্রায় প্রতিটি সরকারের ক্ষেত্রে দেখেছি। এই যে ধরুন বিএনপি এত বড় একটি দল, বিরোধী দলে থেকেছে, সরকারে থেকেছে, কিন্তু তাদের মধ্যে তো কিছু লোককে তৈরি করতে হবে, কিছু লোককে তার কারিগরি জ্ঞান দিতে হবে, কিছু লোককে তার সংশ্লিষ্ট বিষয়ে ঋদ্ধ করতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য। আমরা দেখি কি যে যেমন ব্রিটেনে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা থাকে। ছায়া মন্ত্রিসভা মানে নামের জন্য না, সরকারের নীতি, পরিকল্পনা, কর্মসূচি, কৌশলগুলো সঠিক কি বেঠিক বা সেটার বাস্তবায়ন করতে কি সমস্যা, সেটি তারা ভুল ত্রুটি ধরিয়ে দেন এবং বিকল্প প্রস্তাব দেন। তা আমরা এই যে আমরা 3 মন্ত্রণালয় সম্পর্কে বলছি, নৌ, রেল এবং সড়ক, কিন্তু অন্যান্য মন্ত্রণালয় যারা দায়িত্ব পেয়েছেন তারা এর জন্য কতটা প্রস্তুত ছিলেন, কতটা প্রস্তুতি আছে তাদের। হ্যাঁ, আমি যদি বলি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি হয়েছেন, তিনি বিএনপির পররাষ্ট্র যে সেল বা কমিটি তার প্রধান ছিলেন, সদস্য ছিলেন। তাহলে একটি এই বিষয়ে তার দীর্ঘদিনের একটা জানাশোনা, আলোচনা বা পড়াশোনা থাকতে পারে। অন্য ক্ষেত্রে তো সেটা দেখিনি। বা এই ক্ষেত্রে যদি বলা যায় সড়ক, রেল এবং নৌপথে যারা দায়িত্বে আছেন তারা অতীতে কি করেছেন, এই তারা তো তাদেরই নেই। আমার তো মনে হয় যে তাদেরই উচিত যে আমরা কি করেছি এটা প্রথম দায়িত্ব নেয়ার আগে বলা জনগণকে, যে আমি এই কারণে এই দায়িত্ব পালনে সর্বাপেক্ষা উপযুক্ত। আমার এই অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার মাধ্যমে, এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি এই দায়িত্ব নিতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। আপনি কোনো মন্ত্রীর কাছে এরকম পেয়েছেন না, আর ঘোষণা পেয়েছেন? পাননি। এটা যে শুধু বিএনপি সরকারের যে দুর্বলতা তা না, সব সরকারের দুর্বলতা। যে বিষয়টি বললেন যে এই যে 3 মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয় তো ভাই বলছেন, এই সারে ভাই যথার্থই যে কাজের ধরন আলাদা। এখন যদি দৌলতদিয়া ঘাটের যে দুর্ঘটনা সেটার যদি বলি, তাহলে তো 2 মন্ত্রণালয় দায়ী, নৌ এবং সড়ক। কিন্তু কিভাবে এরকম একটি বাস এরকম ভয়াবহ দুর্ঘটনায় পড়তে পারে এবং 26 জন মানুষকে হারিয়েছে, নারী, শিশু সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের জীবনে নিরাপত্তা নেই, মানে কোথাও নিরাপত্তা নেই। আপনি আজকে রাস্তায় বের হয়ে, আমি আজকে রাস্তায় বের হয়ে ঘরে ফিরে আসতে পারবো নিরাপদে এই নিয়ে। আপনি দেখেন মেট্রো রেল, যার সাথে সালে ভাই জড়িত ছিলেন, সেই মেট্রো রেল এই মেট্রো রেলের পড়ে কি যে মানুষ মারা গেল মেট্রো রেলের উপর থেকে। আচ্ছা, ওই যে আপনার ইটা পড়ে গেছে, রাবার আর কি বলে এগুলাকে আপনার, আরে ওই যে ফার্ম গেটে যে পড়ে গেল, মারা গেল, শক অ্যাবজর্ভার। তো এটা কেন দুর্ঘটনা হবে, এটা কিন্তু কেউ দেখার নেই, মানে এটা তদারকি করার নেই। একই রকম বাসের ক্ষেত্রে এই যে ঈদের সময় হাজার কি বলে অনুপযোগী বাস, রাস্তায় চলাচল অনুপযোগী বাস নামানো চলছে। একটা আপনি বলছিলেন যে অনুমোদনহীন, বা এই যে লেগুনা অথবা এই ব্যাটারি চালিত রিক্সা, এর কোনো অনুমোদন নেই। তাহলে চলে কি করে? তাহলে যে কর্তৃপক্ষ, মানে সড়কের তো একজন কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষ দায়ী। কর্তৃপক্ষ চলতে দিচ্ছেন কেন? আবার সাধারণ যারা এই কি বলে গাড়ির চালক বলি বা গাড়ির মালিক বলি, একটা অনুমোদন নিতে, লাইসেন্স নিতে যে কি কাঠখড় পোহাতে হয়, কতবার যে যেতে হয় বিআরটিএ অফিসে। তো এখন সব ক্ষেত্রেই আছে, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, আধুনিক প্রযুক্তির বাংলাদেশের কথা বলি, সেটা কেন এটি অনলাইনে হবে না? সেটাই সেখানে দিকে তাকালে সেটা বোঝা যায় না যে কিভাবে বাংলাদেশ এগুলো, মানে বিআরটি না, সরকারের কোনো দপ্তরেই সেটা মনে হয় না। আপনি সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের সেবা নিতে যেয়ে দেখবেন যে কত পার্থক্য। ধন্যবাদ। আমরা বিরতির পর আবার আলোচনা করবো। দর্শক, আরো একটা বিরতি যাচ্ছি, আমরা ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়।
জনাব সোহরাব হাসান, আপনার কথা যে কথাটি আসছিল যে চাঁদাবাজি পরোক্ষভাবে এই সড়ক দুর্ঘটনাকে মানে এক্সপেডাইট করছে কিনা আপনার কি মনে হয়? কেননা চাঁদাবাজির সংজ্ঞাও কিন্তু বর্তমান মন্ত্রী একটু চেঞ্জ করে দিয়েছেন, এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। চাঁদাবাজি এবং আমরা আলোচনায় সমঝোতার চাঁদাবাজি আলোচনা আনতে পারিনি, সেটা হচ্ছে পরিবহন সেক্টরে কোনো বেতন কাঠামো নেই, এগুলো সড়ক দুর্ঘটনার ভয়াবহ অবস্থা। এবং এটা তো ফরমাল খাত হওয়ার কথা, এবং এই পেশাটির কোনো বডি নেই, প্রফেশনাল বডি নেই, ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার, আইন কানুন নেই, কোনো নিয়ম নীতি নেই। মালিকরা যেভাবে খুশি সেভাবে আচ্ছা, যে বিষয়টা হচ্ছে এই যে 3,000, 4,000, 5,000 বা 10,000 টাকা বেতন দিয়ে যে কর্মীদের রাখে, তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং তারা প্রশিক্ষণ নেয়ার মতো যোগ্যতা আছে কিনা। বাংলাদেশে যারা প্রশিক্ষিত চালক তারা বাইরে যেয়ে কিন্তু এই গাড়ি চালাতে পারেন না, তাদের আবার প্রশিক্ষণ দিতে হয়, কারণ বাংলাদেশের এই ট্রেনিং, কত দুর্ভাগ্য, এই ট্রেনিং, এই সার্টিফিকেট কাজে লাগে না। তো সুতরাং এই যে প্রতিটি ক্ষেত্রে এটা তো মানুষের জীবন, যাত্রী কেন, ওই চালকেরও তো জীবন মরণ সমস্যা, তারও তো জীবনের নিরাপত্তা দিতে হবে। কিন্তু সেই নিরাপত্তার যে বোধ তৈরি করা, তার যে প্রশিক্ষণ দেওয়া, তার যে জ্ঞান তৈরি, তাকে ওই জ্ঞান দেয়া, এটার কোনো কাজটাই হয় না। এবং আপনারা দেখেছেন যে বেশিরভাগ ক্ষেত্রে এখন হচ্ছে কিনা নতুন আধুনিক যে সড়কগুলোতে হয়তো হয় না, যে যারা এই থাকে হেল্পার চালক হয়ে যায়, এবং প্রথম দেখা যাচ্ছে যে সে ওই কি চালকের অনুপস্থিতিতে কিছুদিন মহড়া দিয়ে তিনি চালক। এবং এই যে অপ্রয়োজনীয় কিছু পদ, এই যে কন্ট্রাক্টর টাকা তোলে, টিকিট সিস্টেম হলে তো কন্ট্রাক্টরের টাকা তোলার ইস্যু নাই, অপ্রয়োজনীয় অনেক ইস্যুই মানে পরিবহন সেক্টরে আছে। যাত্রীরা টিকিট করে তারপর যে বাহনে উঠতে রাজি আছে, মেট্রো তার অন্যতম উদাহরণ। আরো কিছু বাস আছে। এখন কথা হচ্ছে পুরোটার মধ্যে শৃঙ্খলার অভাব। এখন এই শৃঙ্খলাটা আনবে কে? সরকার, মানে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে যারা, প্রথমত হচ্ছে এইসব কর্তৃপক্ষে যারা দায়িত্বপ্রাপ্ত হন, তারা এর জন্য উপযুক্ত কিনা, এর যোগ্য কিনা, আর যোগ্য হলেও তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় কিনা, রাজনৈতিক খবরদারি থাকে কিনা, আপনি কোন বাসকে অনুমোদন দিবেন এটা বাসের যোগ্যতার ভিত্তিতে, মালিকের যোগ্যতার ভিত্তিতে, না রাজনৈতিক বিবেচনায়, অনেকগুলো আছে। পুরো বিষয়টি হচ্ছে আমার তো মনে হয় পুরো সেক্টর খুবই পলিটিসাইজ। আপনি যে 2018-তে আইন হলো, এবং আন্দোলনের মধ্য দিয়েই, কিশোর তরুণদের আন্দোলনের মধ্য দিয়ে যে আইন হলো পরিবহন আইন মানে কি? নিরাপত্তা দেওয়া, মানে যাতে দুর্ঘটনা না ঘটে সেই আইন কিন্তু কার্যকর করতে দেয়নি এই তথাকথিত যারা চাঁদা নিয়ে থাকেন, মালিক সমিতি এবং শ্রমিক সমিতি। ধন্যবাদ সোহরাব হাসান। জনাব সালেউদ্দিন, সড়ক নিরাপত্তার জন্য বিশ্বব্যাংকের প্রকল্প আছে, কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে। এইসব প্রকল্পে কি কাজ হয় বা কি উপকার হয় আপনি জানেন কি? এ বিষয়ে আমাদের কোনো ধারণা দিতে পারেন? একটা ভালো প্রশ্ন করলেন যে সড়ক নিরাপত্তা প্লাস যানজট, দুর্ঘটনা, এগুলো নিয়ে আমার অংশগ্রহণেই আমরা 5-6টা স্টাডি করেছি বিশ্বব্যাংকের অর্থায়নে, জায়কার অর্থায়নে। এই যে আমি শুনেছি আগামীকাল আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় নাকি বিশেষজ্ঞদের নিয়ে বসবেন। আমার কথা হলো নতুন প্রজেক্টের আর কোনো প্রয়োজন নাই। জ্ঞান আমাদের আছে, আমাদের সব আছে, ইমপ্লিমেন্টেশন নাই। আমাদের শুধু ইমপ্লিমেন্টেশনে যেই আপনার পলিটিশিয়াইজ হয়ে যাচ্ছে। আমি একটা কথা আপনাকে বলি, বাস রুট রেশনালাইজেশনের প্রজেক্টটা দেখার জন্য কোরিয়া থেকে, জাপান থেকে, কম্বোডিয়া থেকে, দিল্লির থেকে এক্সপার্টরা আসছিলেন যে এই প্রজেক্টটা দেখার জন্য। এই প্রজেক্টটা দেখলো, তারা বলল দিস ইজ অনলি দ্য সলিউশন অফ ঢাকা। এখানে কিন্তু আপনার ধরেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের মাধ্যমে যে এই প্রজেক্টটা বাস্তবায়ন করুক, আপনার খামাখার হাজার কিছু স্টাডি করার দরকার নেই। এখন আবার কি করবে জানেন? ওই নতুন কিছু প্রস্তাব দিবে, ওইটাকে বাস্তবায়ন করতে যাবে, ওইটা স্টাডি করবে, স্টাডি সব শুধু যে টাইম লস হবে, এবং লস হবে মানুষের মানি এবং জীবন। আমি মনে করি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমি একটু বলি আপনাকে যে দ্রুত শেষ করতে, আনিস সাহেব এবং
ওই যে মেয়র আনিস ছিলেন, আনিস সাহেব আমাকে বেছে নিয়েছিলেন এবং আমি আমার টিম নিয়ে আমরা বাস সার্ভিস টোটাল সার্ভিসটাকে আমরা স্টাডি করেছি, আমরা রুট স্ট্রাকচারিং করেছি, রুটগুলা কেমন হবে, কিভাবে হবে, ইন্টিগ্রেশন উইথ আদার মোডস, রেল, নদী। ঢাকা কিন্তু চতুর্পাশে নদী, কি বিউটিফুল একটা সিটি, চতুর্দিকে নদী। আপনারা নদীটাকে সুন্দর করেন, আপনার মানুষ সদরঘাট থেকে এসে ঢাকার ভিতর দিয়ে আপনার টঙ্গী যাবে না, তারা তাদের নদীপথে চলে যাবে। তারপর শেষে আমরা ক্লাস্টারিং করেছি রুটগুলাকে। যাই হোক, সেগুলো তো বাস্তবায়ন হয়নি, বাস্তবায়ন করতে দিচ্ছে না। ওকে, আমরা এর পরে আবার এসে আলোচনা করবো। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা আরেকটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরলাম আলোচনায়। জনাব সোহরাব হাসান, আমরা দেখলাম এবার রেলকে সবচেয়ে নিরাপদ যান বা মোড হিসেবে অনেকেই বিবেচনা করেন, কিন্তু এবার আমরা দেখলাম যে রেলেও কিন্তু বড় দুর্ঘটনা ঘটেছে, দুটি, টাঙ্গাইলে ঘটেছে এবং কুমিল্লার পদুয়ার বাজারে ঘটেছে। আপনার কি মনে হয় যে এই যে রেল ব্যবস্থাপনাটা, আমাদের এত জনবহুল দেশ, রেল ব্যবস্থাপনাও ঠিক মতো হচ্ছে না সড়কের মতোই? আপনি কি মনে করেন, বিশেষ করে রেল ক্রসিং গুলো একটা মৃত্যু উপত্যকা, আপনার কি মনে হয়? পূর্বপর সব সরকারই রেলকে অগ্রাহ্য করে আসছে। প্রথম তো এটি রেল আলাদা মন্ত্রণালয় ছিল, পরবর্তীকালে আবার পরিবহন সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হলো, পরবর্তীকালে রেল মন্ত্রণালয় করা হলেও এর প্রতি যথাযথ নজর দেওয়া হয়নি। পৃথিবীর সব দেশে রেল সংযোগ বাড়ে, আমাদের এখানে কমেছে। এটি দ্বিতীয় হচ্ছে যে ব্যবস্থাপনা, সব ক্ষেত্রেই আমাদের সরকারি যে কোনো ব্যবস্থাপনা, আর যার সাথে মানুষের জীবন মরণ সমস্যা, জীবন মরণ নিরাপত্তার প্রশ্ন, সেখানে এইভাবে এর একটা কারণ, যখন এই রেল লাইনগুলো ছিল বা শুরু হয়েছিল, তখন হয়তো এই সড়কগুলো ছিল না, কিন্তু সড়কগুলো পরে হওয়ার পর যে সেখানে যে বার দিতে হয়, সেখানে ম্যানেজমেন্ট তৈরি করতে হয়, এটি ম্যানেজমেন্ট এবং তাদের কাদের নিয়োগ করা হয় আত্মীয় স্বজন, যাদের এ ব্যাপারে কোনো যোগ্যতা নেই, কোনো দক্ষতা নেই, কোনো প্রশিক্ষণ নেই, এ ধরনের, এবং তারা কি বলে, তারা এই কাজের গুরুত্বটাই কি সেটা জানে না, গুরুত্ব কি সেটা জানে না। তার দায়িত্বহীনতার উপর যে কত মানুষের জীবন নির্ভর করে। আপনি দেখেন, পরপর রেলওয়েকে আমরা তো এখন নিরাপদ না, এখন তো সবচেয়ে অনিরাপদ বাহনে পরিণত হয়েছে, এবং এটি একটা অমার্জনীয় অপরাধ। ধন্যবাদ সোহরাব হাসান। ডক্টর সালেউদ্দিন, আপনি দেখেছেন যে রেল, যেটা বলছিলাম যে আমরা যে কতটা অনিরাপদ রেল ক্রসিংগুলো, কাদের নিয়োগ দেওয়া হয় সেটাও বললেন সোহরাব হাসান। আমরা রেল নিয়ে আসলে এটাকে কি করে নিরাপদ ট্রান্সপোর্ট মোড হিসেবে তৈরি করতে পারি, যেখানে সড়কে আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না, যদি মানুষকে একটু স্বস্তি দেওয়া যেত রেলে? এটা করতে হবে একটাই কারণে, রেল হলো জটিল সিস্টেম, আমি বলি সবচেয়ে ওল্ডেস্ট মোড অফ ট্রান্সপোর্ট সিস্টেম হলো রেল সিস্টেম পৃথিবীতে। আপনার রেলকে নিরাপদ করার জন্য সবচেয়ে যেগুলো দরকার, সেটা হলো যে আপনার এই যে কি বলে এটাকে, আপনার রেল ক্রসিংগুলোতে আপনি দেখবেন যে এমন কিছুই নাই, সব ম্যানুয়ালি আপনার ওই স্লাগবাউম নামায়, ম্যানুয়ালি উঠায়, এগুলো সব অটো করা দরকার। যে ট্রেনে 1 কিলোমিটার সামনে থাকতেই বা আধা কিলোমিটার এটা অটোমেটিকলি পড়ে যাবে, সেই সিস্টেমগুলো প্রযুক্তি তো আছে, আমরা খরচ করছি না। আছে, আমি কালকে দেখেছি, টেলিভিশনে দেখাইছে, কিন্তু মানে জং ধরে আপনার ইয়াতে রাস্ট হয়ে আপনার সব হয়েছে। রেলের প্রতি কিন্তু আপনার নজর দিতে হবে সরকারকে। রেলের প্রতি নজর দিলে আপনার যানজটের জন্য যে আমরা সময় নষ্ট করি, মানুষ তখন রেল সার্ভিস নিতে পারবে, কারণ যানজট অন্য কারণে মূল্যবান জীবন বাঁচানো সম্ভব। আমি মনে করি যে রেলকে, আমার মনে আছে যে মেট্রোকে রেলের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল একই মন্ত্রণালয়ে, তখন আমি এটাকে ভেহেমেন্টলি অবজেকশন দিয়েছিলাম। তখন সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন রেলমন্ত্রী, আর আবুল হোসেন সাহেব ছিলেন আপনার যোগাযোগ মন্ত্রী। আমি তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে মেট্রোর সাথে ডোন্ট ইন্টিগ্রেট রেল, এক মিনিস্ট্রিতে থাকার দরকার নাই, এবং ওনারা শুনেছেন, এবং আমার মনে হয় যে সেটা ভালো কাজ করেছে। এখন যেটা করা দরকার সেটা হলো ইমিডিয়েটলি আপনার এইগুলো যে ক্রসিংগুলোকে আপনার স্বয়ংক্রিয় এবং আধুনিক করতে হবে। ধন্যবাদ জনাব এস এম সালেউদ্দিন। দর্শক, আজ আমাদের আলোচনা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি।